15 জুলাই আসলে ওয়াসিম আকরামের মৃত্যুর পর সেই সংবাদটি আমাকে নিশ্চিত করে সাংবাদিক ইভেন মির সম্ভবত, যে ওয়াসিম আকরাম তো মারা গেছে, ভাই ছবিটা একটু কনফার্ম করেন। তো আমার তখনও বিশ্বাস হচ্ছিল না যে ছেলেটিকে আমি 3 দিন আগে বলছিলাম যে তোমরা ছাত্র রাজনীতি করো, ছাত্রদল করো, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে সংগঠিত হচ্ছে তোমাদের তো ভূমিকা দেখছি না মাঠে, শিবির কী করে, ছাত্রদল কী করে, এই কথাটা আমি চকবাজারের প্যারেড কর্নারে দাঁড়িয়ে সেই ছেলেটি বলেছি। এবং 3 দিন পর আমি খবর পেলাম যে এই ছেলেটি শহীদ হয়েছেন। তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে তাকে মনে হয় আত্মহত্যার পথে পাঠালাম। তাকে হয়তো ওইভাবে করে না বললে তারা খুব সিরিয়াসলি অস্ত্রের সামনে গিয়ে দাঁড়াতো না। 16 তারিখের পর থেকে আমি নিজেকে আসলে সাংবাদিক হিসেবে আর নিজেকে সাংবাদিকতার বাইরে গিয়ে আন্দোলনকারীদের একজন হিসেবেই আমি নিজেকে ভাবতে শুরু করি। জুলাই মাসে কিছু সাংবাদিকদের জন্য জুলাই মাসটি ছিল আসলে জুলাই আগস্টের 5 আগস্টের আগ পর্যন্ত পুরো মাসটি ছিল আসলে ঝুঁকিপূর্ণ। আমরা যে কোনো সময় গ্রেফতার হতে পারতাম, যে কোনো পরিণতি আমাদের হতে পারত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজপথে যে আন্দোলন করছিল তারা যেমন ঝুঁকি নিয়েছে, তার সমপরিমাণ ঝুঁকি গণমাধ্যমে থেকে চাকরি জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকেও কাজ করতে হয়েছে। 19 তারিখের পরে একটি ঘটনা আমি বলবো। 19 তারিখের পরে যখন সারা দেশের গণমাধ্যমে গাড়ি পোড়ানোর ঘটনা সংবাদ দিয়ে এই আন্দোলনকে জঙ্গিদের আন্দোলন হিসেবে স্টাবলিশ করার চেষ্টা হচ্ছিল, সারা দেশের গণমাধ্যম বিভিন্ন গাড়ি পোড়ানোর ঘটনাকে হাইলাইট করছে, তখন আমার কাছে সাংবাদিক ইভেন মিরের ফোন আসে রাতের 9:30-10টায় যে চট্টগ্রামের বালুচরা এলাকায় বিআরটিসি বাস টার্মিনালে যে গাড়ি পুড়িয়েছে তাদের মধ্যে শ্রমিক লীগের এক নেতাকে পুলিশ গ্রেফতার করেছে, কিন্তু পুলিশ তাকে ছেড়ে দিবে। তো এই সংবাদটা ভাই সে বললো যে ভাই এই সংবাদটা তো তখন আবার তখন কারফিউ চলছে দেশে, ইন্টারনেটও বন্ধ। তখন এই সংবাদটা যে কোনো মতো আমাদের যে কোনো গণমাধ্যমে প্রথমে ছাপাতে হবে। তখন আমি ওকে বললাম যে এক কাজ করো, যে ওকে যে নিয়ে যাচ্ছে কোনো ছবি আছে কিনা। ওদের একটা ছবি এক ভদ্রলোকে তুলেছে, পাশের দোকানদার ছবি তুলেছে যে শ্রমিক লীগের নেতা বা গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতার হচ্ছে। সেই ছবিটি আমাদের কাছে পৌঁছানোর জন্য চিন্তা করতে পারবেন না যে আমরা সেই ছবিটি পাওয়ার জন্য অনেক চেষ্টা করলাম। সিএনজি ড্রাইভারকে বললাম, বললাম যে এই ছবিটি শুধু যে কোনো একটা গণমাধ্যমের অফিসে এসে দিয়ে গেলেই হবে এবং গাড়ি ভাড়ার টাকা যা খরচের টাকা আমরা দিয়ে দেবো, ছবিটি পেলেই হবে। কারণ ছবিটি যদি না পাই তাহলে তখনকার যে আওয়ামী লীগের নেতারা ছিলেন, চট্টগ্রামের মন্ত্রীরা ছিলেন, তারা আসলে এই সংবাদটি গণমাধ্যম থেকে আড়াল করতে চায় এবং ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আমি যতটুকু জেনেছি। তখন রাত 12:30টার দিকে কোনোভাবে সেই ছবিটি দৈনিক পূর্বকুল সেই পত্রিকায় দেওয়া হয়। পত্রিকার চিফ রিপোর্টার ফোন করলেন যে এই নিউজ যদি যায় কালকে তাহলে পত্রিকা তো বন্ধ হয়ে যাবে। আমাকে বলল ভাই আপনি কি পত্রিকা বন্ধ করার একটা এজেন্ডা আনলেন নাকি? এটা তো কালকে পত্রিকায় যাওয়া মানেই পত্রিকা বন্ধ হয়ে যাবে, যে শ্রমিক লীগের নেতা গাড়ি পোড়াচ্ছে। তখন সারা দেশে একটা ভিন্ন ধরনের একটা আমেজ তৈরি হবে, আন্দোলনের পক্ষেও এমনিতে জন্ম গড়ে উঠছিল। তখন যাই হোক সেই সংবাদ দৈনিক পূর্বকোণে ছাপে। যেই রিপোর্টার সারা রাত ধরে রিপোর্টারকে আমি যেই নিউজটা লিখে দিয়েছি সেই রিপোর্টার সাহস করে তার নামটা লিখতে পারেন। সকালে বলেছে ভাই নিউজ তো ছাপিয়ে দিলাম এবং বললাম যে যা রিস্ক নেবেন আপনি নেবেন আপনার তথ্য, আর একটা বিষয় হচ্ছে যে নামটা দেওয়ার মতো সাহস আসলে কেউই করছে না, কোনো প্রতিবেদক এই সংবাদের নাম দিতে চাচ্ছে না। জুলাইটা আমাদের কাছে আসলেই এই ধরনের একটা ভীতিকর একটি পরিস্থিতির মধ্য দিয়ে সাংবাদিকতা করতে হয়েছে। চট্টগ্রামের কিছু সাংবাদিক এখানে বক্তব্য দিয়েছে, তাদের প্রত্যেককেই জুলাইয়ের যে আন্দোলনের কাভারেজে আমি ব্যক্তিগতভাবে চিনতাম, তাদের অবদানকে আমি সবার সামনে শ্রদ্ধা ভরে আবার স্মরণ করছি। কারণ স্রোতের বিপরীতে গিয়ে সাংবাদিকতা করা আসলেই অনেক কঠিন। সেই কাজটি করেছে চট্টগ্রামের তখনকার প্রতিবেদক জবির উদ্দিন, বিজনেস স্ট্যান্ডার্ডের জোবায়ের, চ্যানেল 24-এর ইভেন মির, যমুনা টেলিভিশনের আলামিন। আপনি দেখবেন যে সেই নামগুলোতে আসলে আমাদের বিশেষ কোটাও আসলে পুরাবে না। খুব কম সংখ্যক সাংবাদিক ছাত্রদের প্রকৃত ঘটনাগুলো পত্রিকার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে জাতির কাছে তুলে দেওয়ার চেষ্টা করেছে এবং প্রত্যেকেই আমার সাথে যোগাযোগ হচ্ছিল। প্রত্যেকেই আমাকে বলছে ভাই আমরা যদি অ্যারেস্ট হই, হ্যাঁ
তখন কি হবে, চাকরি তো যাবে, অ্যারেস্ট হলে কী হবে, চাকরি যাওয়াটাও সমস্যা না। তখন আমি তাদেরকে যেটি বলছিলাম যে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে শাহজাহান চৌধুরী, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অনেকেই জেলে আছেন এবং পুরো বাংলাদেশের অনেককেই দীর্ঘদিন ধরে জেলে, পুরো বাংলাদেশে জেলবন্দি। তো আমরা নতুন করে জেলে যাব, একটা ছাত্ররা যেহেতু বুলেটের সামনে দাঁড়ানোর সাহস করেছে, তো আমরা যদি সাংবাদিকতায় প্রকৃত ঘটনা দু একটা নিউজের মাধ্যমে তুলে ধরতে পারি, হয়তো বিবেকের কাছে আমরা বাধাগ্রস্ত হব না, অথবা বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হব না। সেই তাড়না থেকে জুলাইয়ের দিনগুলোতে আমাদের যে সাংবাদিকতা, সেটি আসলেই বাংলাদেশে বলতে পারবো যে সাংবাদিকতা জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দিনগুলো প্রতিদিন ছিল। আমাদের প্রতিটা সাংবাদিক এই আন্দোলনের সপক্ষে যারা ভূমিকা রেখেছে, প্রতিটা সাংবাদিক আসলে রাতে ঘুমাতে পারেনি। আমি নিশ্চিত তারা রাতে 4টায় ফোন করতো, ভাই ঢাকায় একটু ফোন দেন না, যে আজকে কয়জন মারা গেল। আমরা 18 তারিখের পরে যখন কারফিউ শুরু হয় সারা দেশে, তখন বিষয়টা হচ্ছে আমি যে পত্রিকাটা ছাপাই সেটি বন্ধ, কারণ আপনারা জানেন যে অনলাইনের মাধ্যমে অনেক কাজ পত্রিকাকে করতে হয়। FNS থেকে নিউজ নেওয়া, সার্ভার থেকে প্রিন্ট স্টেশনে পাঠানো, এই কাজগুলো আর করা যাচ্ছিল না, যার ফলে অধিকাংশ পত্রিকাই তখন আসলে বন্ধ। এবং যেহেতু আমরা বন্দরনগরী চট্টগ্রামে থাকি, ঢাকার সাথে আমাদের যোগাযোগও প্রায় বিচ্ছিন্ন ছিল। আমি এর আগে আসলে আমার সাংবাদিকতা জীবন শুরু যুক্তরাজ্যে, লন্ডনে। সেখানকার কিছু সাংবাদিক আমার সাথে যোগাযোগ করে টেলিফোনে যে আমরা কোনোভাবে যে গণমাধ্যমে বাংলাদেশে নিউজ ছাপানো হচ্ছে না, ভিডিও ফুটেজ এবং ছবি কোনোভাবে তাদের কাছে পৌঁছাতে হবে, এই কাজটা করতে পারলেই হবে। সেখানে ইলিয়াস হতে শুরু করে যারা দেশের বাইরে সাংবাদিকরা ভূমিকা রেখেছে, সবার সাথে আমাদের একটা যোগাযোগ হতো। সেই যোগাযোগটাও বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে। তো আজকের জুলাইকে নিয়ে বলতে গেলে এই প্রতিটা দিনকে নিয়ে আসলে কথা বলতে হবে। আমার কাছে সবচেয়ে বেশি মনে পড়ে সেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ এবং ছবি দেশের বাইরে পৌঁছাতে হবে, ইন্টারনেট বন্ধ, এবং টেলিভিশন থেকে ব্রডকাস্টে আমরা যেভাবে সার্ভার দিয়ে পাঠানো যায় সেটিও বন্ধ, স্যাটেলাইট দিয়েও যাওয়া যাচ্ছে না। তখন আমাকে একজন বলল যে বাংলাদেশের কোথাও কোথাও স্টারলিংয়ের বিকল্প নেট ব্যবহার করে এবং আপনি দূতাবাসগুলোর সাথে যোগাযোগ করেন, তাহলে সেখান থেকে আপনি এটা হয়তো রাস্তা পেতে পারেন। তখন চট্টগ্রামের একটি দূতাবাস, সেখানে আমার ঘটনাক্রমে আমার এক বন্ধু সেই জায়গায় চাকরি করে। তো আমি তার কাছ থেকে প্রতিদিন 20 মিনিট সময় নিতাম যে আমি ইন্টারনেটটা ব্যবহার করব। প্রথম দিকে সে স্বীকার করতে চাইনি, পরে খুব গুরুত্বপূর্ণ বিষয়, আচ্ছা ঠিক আছে 20 মিনিট, তবে এখানে রাষ্ট্রবিরোধী কিছু দেওয়া যাবে না এবং কোনো কিছু করা যাবে না। আমি তখন বেশ কিছু ছবি দেশের বাইরে, এবং দেখা যাচ্ছে অনেক বড় ফাইল হইলে যায় না, দু একটা ছবি পাঠানো যায়। তখন আমরা করতাম যে নিউজ না লিখে, ছবি না পাঠিয়ে ভয়েস ওভার দিয়ে পাঠিয়ে দিতাম, বলতাম যে এই ঘটনা হয়েছে, আপনারা বাকি ঘটনা আপনারা লিখে নেন। তো জুলাইয়ের দিনগুলো আমাদের জন্য খুব ঝুঁকিপূর্ণ ছিল। আমি আজকে সবার পক্ষ থেকে, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি এখানে রয়েছেন, জননেতা শাহজাহান চৌধুরী রয়েছেন, সবার পক্ষ থেকে জুলাইয়ে যে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিল, তাদের প্রতি গভীর তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, তাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আশা করি জাতির যে কোনো দুর্দিনে, দেশের যে কোনো দুঃসময়ে এসব দেশপ্রেমী সাংবাদিক জনতার পাশে থাকবে, দেশের পাশে থাকবে। আর আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকে যারা অনুষ্ঠান আয়োজন করছে, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই যে এখনও আকাশ মেঘে ঢাকা। আমরা যদি মনে করি যে ফেসিবাদী স্বৈরাচারী শাসক এদেশ থেকে পালিয়েছে, আমরা মুক্ত, তাহলে ভুল করব। আকাশ এখনও মেঘ মুক্ত হয়নি। আমরা বাংলাদেশকে একটি বৈষম্য মুক্ত রাষ্ট্র হিসেবে গড়ার পূর্বদিন পর্যন্ত রাষ্ট্র হিসেবে একটি সোনার বাংলাদেশ, প্রকৃত শোষণ মুক্ত একটি জুলুম মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামে শেষ দিন পর্যন্ত থাকতে পারলেই তাহলে শহীদ ওয়াসিম আকরাম মুক্ত, শহীদ শান্তসহ যারা জীবন দিয়েছে তাদের রক্তের ঋণ শোধ করা হবে। আমি বারবার বলছি যে আকাশ এখনও মেঘে ঢাকা। সবাই যেন আমাদের ঐক্যের, জুলাই আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, কোনো দলের বিভক্তি না টেনে, কোনো মতের বিভক্তি না টেনে আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ